মমতা ব্যানার্জি ন্যাশনাল ফিগার হতে পারেন, কিন্তু বাংলার সম্মানকে উনি উজ্জ্বল করেননি। ওনার জন্য, ওনাদের জন্য বাংলার মুখটা বড্ড কালিমালিপ্ত হয়েছে। তোমার নামে কি কেস ছিল? 2 মাস তুমি জেলে কাটাতে হলো। ওরা একটা প্যাকেট ফেলেছিল আমাদের ঘরে, আমি সেই ভিডিও দেখিয়েছি। জানালা দিয়ে একটা প্যাকেট ফেলেছিল। ওরা ভেবেছিল যে মনে হচ্ছে যে কেউ দেখতে পাবে না, আর সিসিটিভি ছিল, জানতো যে সিসিটিভির হার্ড ডিস্ক তো আমরা খুলে নিয়ে চলে যাবো, ধরা পড়বে না। ওরা যখন ফেলছিল, আমি না ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। আমি ভিতরে আছি, দরজা ভাঙছে, ফেলছে প্যাকেট, আর আমি ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম ইউটিউবে। আরামবাগ টিভি জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? করোনার সময়ে ওরা ওই ক্লাবগুলোকে টাকা দিচ্ছিল 1 লাখ টাকা করে। তো আমরা না আরামবাগ থানা এলাকার যতগুলো ক্লাব, মানে আমরা কিন্তু পুরো তালিকা প্রকাশ করে দিয়েছিলাম, এই ক্লাব টাকা পাচ্ছে। এখন ওটা প্রকাশের পরে যে ওখানে যে অনেক ক্লাবের যে অস্তিত্ব নেই সেটা আমরা জানতাম না। তোমার জেলের ওই দিনগুলো মনে পড়ে কখনো? মানে 2 মাস জেল, 2 দিন আলাদা ব্যাপার। ও যখন ছাড়া পেলো, ও 45 দিন না কতদিন কম না, তখন আমার জানা মনে হলো আমার মুক্তি হয়ে গেছে। মমতা অভিষেকের এই সময়টা বাংলার মানুষ কিভাবে মনে রাখবে? শুভেন্দু অধিকারী এমন একটা দলের মুখ্যমন্ত্রী হলেন যার ফিনান্সিয়াল ব্যাকআপ কেন্দ্র থেকে স্পেশাল প্যাকেজ নিয়ে তিনি কাজ করে দেখাতে পারবেন। তোমার প্রার্থী হওয়ার কোনো অফার ছিল না? পুলিশগুলো না একবার করে সব জেলে, ট্রেনিং পিরিয়ডই 1 মাস করে জেলে রাখা উচিত। অনেকে লিখে যে আমরা নির্দিষ্ট পার্টির একটা দালাল, তোমাকে হয়তো এই সকল কটু কথা শুনতে হয়। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, পরিবারের স্বার্থে তারা রাজ্যবাসীকে একটা সংকটে ফেলে দিয়ে গেছে। শুভেন্দুর কাজ হচ্ছে রাজ্যের উন্নয়ন ঘটানো। শুভেন্দুর দরকার টাকা আসছে দিল্লি থেকে। ফলে শুভেন্দুর কাছে এটা একটা বড় পাওনা হয়ে গেছে, মানে এটা সুবিধা হয়ে গেছে রাজ্যে কাজ করে দেখানো। মমতা ব্যানার্জি কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওনার এত মিন মাইন্ডেড বলে একটা কথা আছে না, নিজ মানসিকতা, উনি নিজেকে নষ্ট করে ফেলেছেন। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। এই পডকাস্টে আমার সঙ্গে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি তার স্বকীয়তার দ্বারা বাংলা রাজনীতি এবং বাঙালির ঘরে কিন্তু পৌঁছে গেছেন। কেউ তাকে প্রতিবাদী চরিত্র হিসাবে আখ্যায়িত করেছেন, কেউ বলেন সাংবাদিক, কেউ বলেন ইউটিউবার। কিন্তু এটা বাস্তব, শাসকের রোষানলে, অন্তত আগের শাসকের রোষানলে আমাদের থেকে অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের থেকে তিনি অনেক বেশি পড়েছেন। বারবার হাইকোর্ট তাকে বাঁচিয়েছে, কিন্তু দিনের শেষে তার অদম্য সাহস, ইচ্ছে শক্তি আজকে তাকে সর্বসেরবা জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। শফিকুল ইসলাম, আরামবাগ টিভির কর্ণধার। প্রথমত দাদা, শিবম দাস পডকাস্টে স্বাগত। তোমার সাথে পডকাস্টের আড্ডা। প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে মানুষ প্রতিবাদী চরিত্র হিসাবে জানেন, বোঝেন। তোমার কাছে তুমি কেমন? তার আগে বলি যে পডকাস্ট আমিও এই প্রথম এইরকম একটা সিস্টেম। এখন নতুন নতুন সব প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ভালো, এগুলোর মাধ্যমে মানুষ জানতে পারছেন অনেক কিছু। হ্যাঁ, আমার কাছে আমি কেমন, তুমি নিজেকে কিভাবে ব্যাখ্যা করো? আমি দেখি তোমাদের মতো লোকেরাই বা আরো অনেকে সাধারণ মানুষ তারাই দেখি বলেন, কেউ ফোন করে বলছেন দাদা আপনি খুব ভালো কাজ করছেন, আপনার এই পরিবর্তনে আপনার বিরাট অবদান, অমক তমক ভোলার নয়। আমি জাস্ট কাজ করে যাই, আমি এইগুলো ভাবি না যে কে কি ভাবছেন, কে কি বলছেন। আমি অবাক হয় মাঝে মধ্যে যে আমি কি সত্যি এরকম করে বলছি, মানে আমার কথা কি সত্যি ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে ভাবি যে আমার কথা সবাই বুঝতে পারেন তো, কারণ আমি অত পরিষ্কার করে বলতেও পারি না, আমার কথা অনেক সময় তুতলে যায়, ঠিক উচ্চারণ হয় না, অত শার্প না, ঠিক রিদিমে বলতেও পারি না। কিন্তু আমি তাও দেখি লোক বলেন হ্যাঁ দাদা খুব ভালো খুব ভালো। তো আমার কাছে আমি খুব সিম্পল। দেখো, আমি না যখন কোনো কিছু খবর করতে বসি আমি বিরাট কিছু ভেবে বসি না। আমি 2-3টে লাইন দেখে নিই, খবরের অ্যাঙ্গেলটা কি বলতে শুরু করে দিই। আমি সেটাই বললি যেটা আমার অন্তর থেকে আসে। কোনো স্ক্রিপ্ট তৈরি করে আগে থেকে লিখে আমার হয় না। আমি যখন বলতে শুরু করি তখন আবার আমি নিজেকে থামাতেও পারি না। আমার টার্গেট থাকে যে 10-12 মিনিটের মধ্যে শেষ করব। দেখি 12 মিনিটের মধ্যে আমার সব কথা বলা হয়ে ওঠেনি, আমি আবার বলতে শুরু করি। তো এটাই আর কি, যা হয় মন থেকে বলি, অন্তর থেকে বলি, সেটা দেখি লোকে শুনে বলেন যে খুব ভালো বলেছেন, প্রতিবাদ করছেন। আর হ্যাঁ, এইসব করতে গিয়ে আমাকে ঝড় সামলাতে হয়েছে, কেস টেস খেতে হয়েছে। আমি সেটার বিরুদ্ধে আবার বলেছি, আমি চুপ করে যাইনি। আমার একটা পলিসি আছে যে 20 দাঁতটাকে ভেঙে দাও। আমাকে যে আঘাত করবে, মানে যদি কেউ করতে আসে ফের মারো, আবার করবে ফের মারো, মারতে 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 এমন করবো আর আমার দিকে না তাকাতে পারে। আমি সত্যি অনেকের 20 দাঁত ভেঙে দিয়েছি।
কেস আমার হয়েছে, কিন্তু আমি তারপরেও অনেক খবর করেছি, আরো হয়তো অনেক কেস হতে পারতো, হয়তো পরের দিকে তারা মনে করেছেন যে একে আর কেস দিয়ে কিছু হবে না। তো এইগুলো আমি করেছি, আর এইগুলো যা করি তাই বলে দিই, আমার খবরের আকারে চলে আসে, কেসের নোটিশ গেলেও চলে আসে, আর সেগুলোকে দেখে মানুষ বলেন যে তুমি খুব মানে প্রতিবাদী, অমক তমক। কিন্তু আমার প্রতিবাদ প্রতিবাদ তো আছেই, কিন্তু আমার একটা টার্গেটই ছিল, রাজ্যে একটা পরিবর্তন আনতে হবে, পরিবর্তন ঘটাতে হবে, এই শাসককে উৎখাত করতে হবে। তো সেটা করতে গিয়ে যা করার করেছি। মানে আরামবাগ টিভি জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আরামবাগ টিভি 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 আকারে আচ্ছা। আমি টিভিতে কাজ করতাম আগে। আমি শুরুতে এখানে খবর এখন বলে একটি হাউস ছিল, খবর এখন প্রোডাকশন। আমার যিনি বস ছিলেন অভিজিৎ দাশগুপ্ত, তার হাতে খাস খবর তৈরি। তিনি শুধু খাস খবর না, এই ডিডি ডিডি যে চ্যানেল স্টেশন দূরদর্শন, তারাই তৈরি করেছিলেন, তাদের আমলে শুরু। তাহলে আমার না স্কুলিংটা টেলিভিশনে খুব ভালো লোকের হাতে হয়েছে। তারপরে আমি কাজ শুরু করলাম, তারপরে আমি কয়েকটা চ্যানেলে কাজ করলাম, চ্যানেল 10, কলকাতা টিভি, একটা পত্রিকাতেও কাজ করেছি। তো এই করতে 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 একটা সময় আমার মনে হলো যে তখন আমি কলকাতা টিভিতে কাজ করি, মনে হলো যে আমি একটা নতুন কিছু করি নিজস্ব। তো আমি প্রথমে টিভি করিনি, আমি একটা পত্রিকা করেছিলাম। আমাদের ওখানে খানাকুল বলে একটা জায়গা আছে, খানাকুল বার্তা বলে লোকাল একটা পত্রিকা, সাপ্তাহিক। পরে আমি সপ্তাহে 2টো বের করতাম, ওই পত্রিকা তৈরি করলাম। তা দেখলাম মানুষ নিচ্ছে। আমি প্রথম, আমি জানি না অন্য কেউ এরকম করেছেন কিনা, আমি মানে আমি পত্রিকা চালু করার পরে সপ্তাহে একটা, প্রথম এবং দ্বিতীয়, ওই 2টো পত্রিকা আমি বিনামূল্যে লোককে দিয়েছিলাম। আচ্ছা। ওই আমার খরচা হয়েছিল, তাও শুধু ছাপার খরচাটা। তৃতীয় পেপার থেকে আমি প্রফিটে ছিলাম। আচ্ছা। মানে 2টো সপ্তাহে ছেড়েছি, তৃতীয় সপ্তাহ থেকে আমি প্রফিটে, মানে বিজ্ঞাপন আসতে শুরু করলাম, বিজ্ঞাপন। তো দেখলাম চলছে, ভালো মানুষ নিচ্ছেন, আর আমি যেভাবে খবর করি মানুষ নিতেনও। তারপরে ভাবলাম আর একটা বাড়াই। আমাদের খানাকুলের পাশে আমতা হাওড়া, ওখানে একটা পত্রিকা বের করলাম, আমতা বার্তা বলে। তারপরে আরামবাগ পৌর বার্তা। এই করতে করতে ভাবলাম যে এ তো হলো, মানে এতে তখন এবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে যাচ্ছে খুব, একটা টিভি করলে কেমন হয়। তো আমি তখন আরামবাগ লোকাল, আরামবাগ টিভি, কেবল টিভিতে চলবে একটা তৈরি করলাম, কলকাতায় বসে পুরো সেট আপ রেডি করে নিয়ে, কম্পিউটার নিয়ে চলে যাবো আর কি, এরকম একটা ব্যাপার। একজনকে সফটওয়্যার নিয়ে এসে পুরো টিভি করে, টিভি কোথায় চলবে ঠিক করিনি, টিভি বানিয়ে কম্পিউটার রেডি করে নিয়ে আরামবাগ চলে গেলাম। আরামবাগে গিয়ে কেবল টিভি যারা চালান তাদের সঙ্গে কথা বললাম। সে তো খুব মানে সেও ঝামেলা, সে সহজে কেউ চালাবেন না, কেন চালাবো, পয়সা লাগবে, অমক তমক। আরও অনেক কৌশল করেছি, সব কৌশল এখন বলা যাবে না। করে 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 চালালাম, একটা কেবিলে চললো। তারপরে খবরে এমন ডিমান্ড হয়ে গেল, অন্য পাবলিক বলতে শুরু করলেন, এই আমাদের কেন আসছে না আরামবাগ টিভি। সেই কেবিল অপারেটর চাপে পড়ে গেলেন, তিনি আবার আমার সঙ্গে যোগাযোগ করলেন। যারাই কেবিল টিভি চালান, কিছু না কিছু পয়সা কেবিল অপারেটরদেরকে দিতে হয়। আরামবাগ টিভি এমন একটা চ্যানেল হয়েছিল, আরামবাগ টিভিতে পয়সা দেয়নি কোনো কেবিল অপারেটরকে, উল্টে আরামবাগ টিভি চালানোর জন্য কেবিল অপারেটররা তার নিজস্ব তার বিছিয়ে নিয়ে গেছিলেন। মানে এমনই ডিমান্ড করে ফেলেছিলাম আরামবাগ টিভি। কি করতাম সেখানে, লোকাল খবর করতাম, আর লোকাল যত প্রোগ্রাম হতো না, খেলাধুলা, লাইভ টেলিকাস্ট করতাম। তো মানুষের বিরাট আগ্রহ তৈরি হলো। আবার লাইভ টেলিকাস্ট শুনলে হয়তো হাসি পাবে, আমি যখন খেলা হয়, লোকাল খেলা, ধরো ফাইনাল ম্যাচটা দেখাবো, 1 ডে টুর্নামেন্ট, আধ ঘন্টার 1 ঘন্টার, আমার সঙ্গে এক ক্যামেরাম্যান থাকতো, সে ক্যামেরা করতো, আর আমি নিজেই কমেন্টেটর। আবার এরকমও হয়েছে ক্যামেরাম্যান নেই, আমি নিজে ক্যামেরা করছি এক হাতে, আর নিজে কমেন্ট্রি করছি। আচ্ছা। এবার যাই করি, ক্যামেরা উল্টে যাক পাল্টে যাক, বল হয়তো দেখা গেল গোল হয়েছে, বল দেখতে পাইনি কোথায় গোল হয়ে গেছে, মুখে বলে দিচ্ছি, একটা ক্যামেরা তো, তাতেও মানুষ দেখতেন। কারণ ওই যে বাড়ির ছেলেটার নাম বলছি, তমক বল নিয়ে ছুটছে, তমকের পায়ে দিল, মানুষ দেখতেন। তো বিরাট হিট হলো চ্যানেলটা। হিট হতে হতে ওদিকে আর টাকাও কিছু আসতে শুরু করলো, মানে একটা ম্যাচ দেখালাম, 3,000 টাকা নিয়ে গেলাম, মানে অনেক ব্যাপার তখন। তো টাকা আসতে শুরু করলো। কিন্তু আমাদের সঙ্গে এবার গন্ডগোলটা শুরু হয়ে গেল কিছু খবরকে কেন্দ্র করে। আমি তোমার প্রশ্ন করার আগে আমি সব বলে দিচ্ছি ঘটনাটা। গন্ডগোল শুরু হয়ে গেল কিছু হার্ড খবরকে কেন্দ্র করে। আমরা স্ট্রেট খবর করতাম, জানো তো, আমরা বেশি করতাম না। পুলিশ তোলা তুলছে, চলো তোলার ছবি একটা ক্যামেরা বন্দি করে নাও, নিয়ে দেখাতে শুরু করে দাও। এই নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেস তখন শাসক, তারও বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করলাম। তার মধ্যে একটাতে ওরা খেপে গেল, আর পুলিশও জড়িয়ে গেল। সেটা হচ্ছে করোনার সময়ে
করোনার সময়ে ওরা ওই ক্লাবগুলোকে টাকা দিচ্ছিল 1 লাখ টাকা করে। তো আমরা না আরামবাগ থানা এলাকার যতগুলো ক্লাব, আমরা কিন্তু সাদা মনে খবরটা প্রকাশ করেছি। রাইট। মানে আমরা আমরা কিন্তু পুরো তালিকা প্রকাশ করে দিয়েছিলাম, এই এই ক্লাব টাকা পাচ্ছে। এখন ওটা প্রকাশের পরে যে ওখানে যে অনেক ক্লাবের যে অস্তিত্ব নেই সেটা আমরা জানতাম না। আচ্ছা। মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, হুম, আরে এই ক্লাবটা তো আমাদের পাড়ায় কই নেই তো। হুম, এই যে তালিকাটা প্রকাশ করে দিলাম, পুলিশের মাধ্যমে তখন টাকা ডিস্ট্রিবিউট করা হতো। পুলিশ চাপে পড়ে গেল, তালিকাটা আরামবাগ টিভি পেলো কোত্থেকে, হুম, আমাদেরকে ধরলো, আমাদেরকে বলতে হবে। আমরা বললো আমরা বলবো না, হুম, আমরা কিন্তু পেয়েছি থানা থেকে। হুম, আমরা বলছি আমরা সোর্স বলতে বাধ্য নই, হুম, আমরা একদম স্টিল থাকলাম। তো আমাদের সঙ্গে ব্যাস আরম্ভ হয়ে গেল পুলিশের সঙ্গে ঝামেলা, না বললে আমাদের নামে কেস, ওই শুরু হয়ে গেল মিথ্যা কেস দেওয়া। হুম। কত সালের পুলিশ, কথা বলছেন? এটা 20 সাল। 20 সাল। তার আগেও কেস হয়েছে আমার, তার আগে পত্রিকাতে খবর করার জন্য কেস হয়েছে, আমাকে জেলবন্দি করা হয়েছিল, আমার নামে অ্যাটেম্প্ট টু রেপ দেওয়া হয়েছিল, তাতে আমি খালাস হয়ে গেছি। হুম, এটা আমি সেকেন্ড ফেজটা বলছি, যেখান থেকে পুরো ঝড়ের গতিতে মামলা শুরু হলো। ওই যে পুলিশের সঙ্গে আমাদের টাসেল শুরু হলো এবং তৃণমূল কংগ্রেসের লোকেরাও লেগে পড়লেন। তারপর ওই যে লাগাতার কেস দেওয়া শুরু হয়ে গেল, আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাচ্ছি, আবার কেস, আবার নতুন কেস। একটা সময় আমাদেরকে হঠাৎ করে তুলে নিয়ে চলে গেল বাড়ি থেকে। সেসব খবর মানুষ দেখেছেন, হুম, হুম, আমাকে, আমার ওয়াইফকে, আমার বাচ্চাদেরকেও তুলে নিয়ে চলে গেল। শুধু তুলে নিয়ে চলে যাওয়া নয়, আমার আরামবাগ টিভি তখনও কেবল টিভিতে চলছে। আমি আরামবাগ টিভির ব্যাখ্যাটা দিচ্ছি, এই নিয়ে বলছি এত কথা। আরামবাগ টিভির যাবতীয় সেট আপ, মনিটর, কম্পিউটার, এভরিথিং, মানে পাওয়ার কেবল পর্যন্ত সব ওই পুলিশ সেই দিনে আমাদের সঙ্গে নিয়ে চলে গেল। আচ্ছা। সেই দিন থেকে আরামবাগ টিভি ঝাঁপ বন্ধ হয়ে গেল, কেবল টিভিতে বন্ধ, আমরাও নেই বন্ধ, বাচ্চারাও সবাইকে নিয়ে চলে গেল। তারপর আমাদের জেলে কাটলো হুম, প্রায় 2 মাস। বাচ্চাগুলোকেও তো অনেক কষ্টে বাড়ির, আমার ভাই ছাড়িয়ে নিয়ে গেছিলো, ওদেরকেও হোমে দিয়ে দিয়ে বলেছিল, আমাকে, আমার ওয়াইফকে, সব বিরাট কঠিন কাহিনী শুনেছেন নিশ্চয়। 2 মাস মানে কম সময় না, এবং করোনা পিরিয়ডে যেভাবে বাড়ির লোকেদেরকেও মিশতে দেওয়া হচ্ছিল না, যেন আমাদের মনে হচ্ছিল আমরা কোথায় চলে এসেছি কেউ। তো আমার থেকে আমার ওয়াইফের কষ্টটা বেশি হয়েছে, কারণ ওর আলাদা জেল ছিল, ওর বর্ধমান, আমার আরামবাগ। তাও তো আমি আরামবাগে কিছু খবর পেতাম, ও বর্ধমানে ছিল, তো ওর কোনো কানেকশন ছিল না। ও কষ্ট পেয়েছে আমি শুনেছি পরে, যে আমাকে কি সবাই ভুলে গেছে। 2 মাস মানে বুঝতে পারছো, কোয়ারেন্টাইনে রাখা, মানে কোয়ারেন্টাইনে রেখেছে 14 দিন, আবার নতুন একজন কেউ এসে গেলেন, আবার বাড়ি দিল, ওই তো ও ঢুকে গেছে, আরো থাকতে হবে, খুব কঠিন, জেলের মধ্যে জেল আরো বলা যায়, সেলের মতো। তো এই কঠিন হলো সেই, কিন্তু আমি একটা মনে, আমি যখন জেলে ছিলাম না, আমার মনে ছিল যে আমি থামবো না। আমি না ওই বিকেলবেলা জেলেতে 4টের পরে, সকালে এবং বিকেলে আমাদের ওই সেলটা খুলতো, খুলে একটা হাঁটাচলা করা যেত। সবাই না ওখানে হাঁটা অভ্যাস আছে, কারণ জেলের মধ্যে বসে থাকতে হয়, তো হাঁটাচলা ঠিক করতে হবে। আমি হাঁটতাম না, এখন একটা কথা উঠেছে না, দাঁতে দাঁত চেপে, আমি ওখানে দাঁতে দাঁত চেপে হাঁটতাম, মানে এদিক থেকে সেদিক হাঁটতাম, আর মনে সংকল্প নিতাম যে যদি একবার বেরোতে পারি, তো আমিও দেখবো কি করতে পারি। তোমার নামে কি কেস ছিল যে 2 মাস শেষ নেই, কেসের শেষ নেই। 2 মাস তুমি জেলে কাটাতে হলো? কিছুই কেস না, ফালতু কেস। অ্যাকচুয়ালি ওরা আমাকে দিতে চেয়েছিল কেসটা কি জানো তো, গাঁজা কেস টাইপের, ড্রাগের কেস দিতে চেয়েছিল। ওরা একটা প্যাকেট ফেলেছিল আমাদের ঘরে, আমি সেই ভিডিও দেখিয়েছি, জানালা দিয়ে একটা প্যাকেট ফেলেছিল। ওরা ভেবেছিল যে মনে হচ্ছে যে কেউ দেখতে পাবে না, আর সিসিটিভি ছিল, জানতো যে সিসিটিভির হার্ড ডিস্ক তো আমরা খুলে নিয়ে চলে যাবো, ধরা পড়বে না। ওরা যখন ফেলছিল, আমি না ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। আমি ভিতরে আছি, দরজা ভাঙছে, ফেলছে প্যাকেট, আর আমি ওটা লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম ইউটিউবে। ইউটিউবে তো ওটা রয়ে গেছে, তো ওরা হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গেলে কি হবে, ইউটিউবে তো রয়ে গেছে মালটা। তো সেই জন্যে ওরা আর ওই কেসটা দিতে পারেনি। ওরা আমাকে জোর করেছিল ওখানে সই করে নেওয়ার, আমি বলি না, আমি সই আমি করবো না, আমার উকিল না হলে আমি সই করবো না। প্রচুর চেষ্টা করেছিল, ফোর্স করেছিল ভিতরে, বাড়ির ভিতরে সই করতে হবে, আমি সই করিনি। হয়তো সই করলে সেটাকে এস্টাবলিশ করতে পারতো। তো ওরা যখন এসে দেখলো যে তো টেলিকাস্ট হয়ে গেছে, ওরা একটা কি কেস দিল জানবে? ওরা কেস দিল একটা, আমার পত্রিকা ধরো তার আগে অনেক আগে বন্ধ হয়ে গেছে করোনা পিরিয়ডে, ওরা কেস দিল যে আমি একজনের কাছ থেকে 15,000 টাকা নিয়েছি, রফা করেছি 15,000 মাত্র, কি না সেই ব্যক্তি সরকারি গাছ চুরি করেছেন, সেই খবরটা আমি যাতে না করি। মানে আমি খবরটা করতে যাচ্ছিলাম, উনি আমাকে 15,000 টাকা দিয়েছে, সেই খবরটা আমি করিনি, সরকারি গাছ চুরি। এই হচ্ছে কেস। 3 মাস আগের ঘটনা, কারণ 3 মাস আগে তো পত্রিকা বন্ধ হয়ে গেছে আমার, ওদেরকে কেসটা সাজাতে হয়েছে 3 মাস আগের ঘটনা। এই করে কেস দিল, একটা সামান্য কেস, কিন্তু সেই কেসটাতে নানানভাবে সাজিয়ে, নানানভাবে আমাদের বাড়ি থেকে সিল পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সরকারি সিল কিছুই পাওয়া যায়, নিজেরা রাখছে, নিজেরাই তুলছে। ওরে এ করলো, একটা জামিন হচ্ছে, আর একটা কেস তার আগে সব পরপর কেস সাজিয়ে রেখেছিল, একটা জামিন হচ্ছে আর একটা কেস ঢুকিয়েছে, একটা জামিন আর একটা কেস ট্যাগ করে দিচ্ছে।
তারপরে তো জয়মাল্য বাগচি যে এমন একটা অর্ডার দিলেন, উনি বললেন তোমরা কি ভেবেছো বলো তো, একটা কেস একটা ট্যাগ, শফিকুলকে আজকে মানে ধরো আজকে যেমন অর্ডার দিতে সে সময় বললেন শফিকুলকে আজকে 4টের মধ্যে জেল থেকে মুক্তি দেখতে চাই। এবারে যারা উকিল ছিলেন তারা বলছেন স্যার অর্ডার পড়ার না, আমি দেখতে চাই, 4টের মধ্যে দেখতে চাই। আমি টিভি দেখছি জেলেতে বসে, তখন 3টে বাজে। তো একজন জেলের কর্মী এসে বলছেন শফিকুল তাতে রেডি হয়ে যাও। কোথায় যাবো? না তোমার ছুটি। আমি জেলের ছুটি, প্রথমত জেল থেকে তো 5টার আগে কাউকে বের করে না, 3টের সময় বলছি আবার কি কথা, আমার 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 কোনো সইটাই হয়নি, একটা বন্ডে সই হয়, কেউ এলেন না সই করাতে, আমার ছুটি। আমি বিশ্বাসই করি না, আমি টিভি দেখছি। আধ ঘন্টা পরে এসে বলছেন কি এখন রেডি হওনি? কেন রেডি হবো, আমি তো এখন কি করে বেরোবো, কেন বেরোবো, ফালতু কথা বলছেন। আর তার আগে একটা ঘটনা ঘটেছে, তার আগের সপ্তাহে আমার বেল হয়ে গেছিল সব, আমি বেরোতে যাচ্ছি, সেই সময় গেটের মুখ থেকে আমার ওয়াইফের যেদিন বেল হলো আমারও বেল হচ্ছিল। আমি ওয়াইফের বেল মানে ওয়াইফ ওর থেকে বর্ধমান জেল থেকে, আর আমি এখান থেকে বের হচ্ছি, আমাকে গেটের মুখ থেকে ফিরিয়ে দেওয়া হলো যে না আপনার নামে আর একটা কেস আছে। সেজন্য আমি পরের সপ্তাহে এটা বিশ্বাসই করছিলাম যে আমাকে সত্যি ছুটি দেওয়া হয়েছে বলে, যে বেল হয়েছে বলে। তারপরে শুনলাম ওই কথা, আমাকে কি করে তখন 4টে মানে বেজে যাচ্ছে, আমাকে না মানে এমন অবস্থায় গেছে যে আর 1 মিনিট বাকি আছে, আমার সই করানোর সময় পর্যন্ত নেই, আমাকে আগে গেটের বাইরে বের করে তারপরে বাকি কাজগুলো তারা করছে। তখন বুঝেছিলাম যে হাইকোর্টের কি পাওয়ার, আর কেন ওই রকম অর্ডারটা দিয়েছিলেন জাস্টিস বাগচি। এখন তো সুপ্রিম কোর্টে উনি আছেন, খুব ভালো কাজ করেন, প্রধান বিচারপতি, দারুণ, হ্যাঁ বিরাট ব্যাপার, উনি আমার জীবন বাঁচিয়েছেন বলতে পারি। তো এই হচ্ছে এইসব কেসের কোনো মেরিট নেই, কোনো মেরিট নেই। তারপরে তো কেসের কোনো হিয়ারিং এর কোনো এই নেই, ম্যাক্সিমাম কেস তো সব স্টে হয়ে গেছে। তো এইসব করা হয়েছিল। এবার জেল থেকে যখন বেরোলাম, বেরিয়ে কি করব, টিভির তো সব নিয়ে চলে গেছে, টাকা পয়সাও নেই। আবার টিভি যে আমি চালু করব তখনও তৃণমূল কংগ্রেসের প্রভাব, তখন আবার টিভি যে চালানোর যে সাহসটা কেবল অপারেটররা তারা আর কি সাহস দেখাতে চাইছেন না, ভয় পেয়ে গেছেন। তো ভাবলাম যে আর টিভি করবো না। আর আমার না তখনও এতটা আইডিয়া ছিল না যে ইউটিউব বলে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে ইনকাম করা যায়। আমাকে বলতেন কেউ যে তোমার এত ভিউ হয় কেন, তুমি টাকা কেন করো না, আমি গুরুত্ব দিতাম না, লোকালি যা হয়ে যেত পয়সা চলে যেত, আর করি না। তারপরে জানলাম ভালো করে যে হ্যাঁ ইউটিউবে এরকম করা যায় আর করা যায়। তারপরে আমি ওটাকে একটু ভালোভাবে সিরিয়াসলি নিলাম, এবং আমি জেল থেকে বেরিয়ে যা কথা বলছি, কাহিনী মানুষ শুনছেন, একটা দুটো করে খবর শুরু করতে আরম্ভ করলাম। তবে ওই পরবর্তী সময় খবর শুরু করা নিয়ে কিন্তু আমার বাড়িতে অশান্তি হয়েছিল, কারণ বাড়ির লোকেরা এতটাই সমস্যায় পড়েছিলেন না, যে কোনো মানুষেরই হবে যে এত সমস্যা, ছোট ছোট বাচ্চাকে নিয়ে আবার যদি এরকম হয়ে যায় কি হবে। আর বাচ্চারা খুব কষ্টে ছিল তো, 2 মাস আমাদের দেখতে পাইনি। আমার বাড়িতে বলেছিল যে আর এসব করতে হবে না, অন্য কিছু করো, আর এসব করতে হবে না। আমি না থাকিনি চুপ, আমি ভেবেছিলাম যে একবার চুপ করে গেলে আমি আর মুখ খুলতে পারবো না। এই নিয়ে অশান্তি হয়েছিল বাড়িতে। অশান্তি হলেও আমি কাজ করে যাই, বাড়ির লোকেরাও রেগে রেগে থাকতেন আমার প্রতি, যে একে বলে কিছু হবে না। তারপর আবার কেসও খেতে শুরু করি, কিন্তু মানুষ যখন নিতে শুরু করলেন না, তখন আমার সাহসটা আরো বাড়তে শুরু করলো। মানুষও বললেন যে না দাদা আপনি চুপ করবেন না। আর তখন তো বেশি মানুষ কথা বলতেন না তো শাসকের বিরুদ্ধে, এখন হয়তো অনেকে বলছেন সাহসটা পেয়েছে, তখন এত কথা কেউ বলতেন না। তারপর 21-এ ভোট আছে, ভোটকে কেন্দ্র করে ওরা আরো অ্যাগ্রেসিভ হবে, ফলে এসব আর করে লাভ নেই। আমি না চুপ করিনি, তো করতে করতে সাহস বাড়তে শুরু করলো, মানুষ নিতে শুরু করলেন। আবার দেখছি ওদিক দিয়ে পয়সাও ইনকামও হচ্ছে, এদিক দিয়ে চলেও যাচ্ছে। তো আমি আর টিভি চ্যানেলটা করলাম না, কিন্তু আরামবাগ টিভি নামটা রয়ে গেল। ওই অ্যাকাউন্ট আরামবাগ টিভি চলাকালীনই অ্যাকাউন্টটা খুলেছিলাম, কিন্তু আরামবাগ টিভিটা আউট হয়ে গেল, ইউটিউবটা রয়ে গেল। এবার সেটা দিয়ে শুরু করতে করতে আরামবাগ টিভি এখন ইউটিউব চ্যানেল রয়ে গেল। এই হচ্ছে কাহিনী। তোমার জেলের ওই দিনগুলো মনে পড়ে কখনো? মানে 2 মাস জেল, 2 দিন আলাদা ব্যাপার। দেখো জেলে আমার কষ্টটা হতো আমার নিজের জন্য না, আমার কষ্টটা হতো, আমি শুধু ভাবতাম যে আমাকে এনেছে ভালো করেছে, 6 মাস 1 বছর রাখলেও কোনো সমস্যা নেই, আমার ওয়াইফকে কেন আনলো কেন, কষ্টটা ওর জন্য হতো। আর সব থেকে বড় কথা, ওর কোনো খবর পেতাম না। একই জেলের পাশাপাশি তাও তো সপ্তাহে হলে দেখার একটা সুযোগ থাকে, আমার বার্তা আদান প্রদানের, ওর জন্য বেশি কষ্ট হতো। ও যখন ছাড়া পেলো, ও 45 দিন না কতদিন কম না, তখন আমার জানে মনে হলো আমার মুক্তি হয়ে গেছে। তারপর আবার 1 সপ্তাহ থাকতে হলো, কিন্তু কঠিন। কিন্তু ওই পরের সপ্তাহটাই আমি ভাবলাম যে এবার তো আমি মুক্তি পেয়ে যাব, তখন আমার মনে আরো জেদ চেপে গেল। কিন্তু অবশ্যই জেলের দিনগুলো না খুব কঠিন ছিল, জেল কাটতো না, টাইম কাটতো না গো। সকালে কখন উঠে কি করতে? সকালে তো সেই ফার্স্ট সকালে তুলে দিয়ে বাইরে একটা কাউন্টিং হতো, গুনতি বলে, তারপরে জাতীয় সঙ্গীত হতো, নিয়ম বিরাট।
তারপরে চা দিত, হুম, দুটো বিস্কুট, একটা একটা চায়ের গ্লাস দিত একটা হুম, করে। তারপরে মুড়ি, মুড়ি আর গুড় দিয়ে মুড়ি হুম, বা চিড়ে এইসব টিফিন সকালে দিয়ে দিত। দিয়ে 2 ঘন্টা বাইরে আমরা ঘুরতাম, এই গল্প গল্প করতাম। তারপরে আবার আবার লক হয়ে যেত। লকের পর আবার 10টার পরে আবার খুলতো, চান করতাম, চান টান করে আবার সব লক। তারপর আবার 12টা নাগাদ ভাত দিত, দিয়ে আবার মানে লকই থাকতাম। আবার 4টে নাগাদ আবার খুলতো, 4টে, আমি এটা আরামবাগ জেলের কথা হুম, বলছি। 4টের আবার খুলে আবার ছাড়তো, তখন চা দিত একবার, আর ওই বাইরে বসে কেউ ক্যারাম, কেউ গল্প করতেন। আসলে দেখো, সবাই কষ্টে রাখা আর একে অপরের দুঃখ শেয়ার করা, তার মধ্যে ভালো থাকতে হবে। যে হুম, একটু মুসড়ে পড়ছেন তার কাছে গিয়ে একটু গল্প করা, এরকম আমাদের ভাবতে হতো অনেক কিছু না। হুম, আর আমি দেখে এসছি গিয়ে ওই সময়ে 100 জন থাকলে তার 95 জন আমাদের দেখে মনে হয়েছে ফেক কেসে হুম, আছে, ফেক কেসে, জেনুইন কেসে নেই। তো এইসব সবার একে একে অপরের দুঃখ শেয়ার করা। আর আমাদেরকে যেহেতু লোকজন চিনতেন, হুম, পরিচিতি, আমাদেরকে লোক বলতেন দাদা, মানে ভাবতেন যে এদের একটা ক্ষমতা আছে এরকম, হুম, একটু বেরিয়ে আমারটা দেখো। অনেকের আছেন তারা আইনজীবী নেই, আমাদেরটা একটু দেখো, আমারটা একটু দেখো, এইসব। তো দিন কিন্তু কাটতো না, জানো তো, একটা দিন। আর জেলে না ঘুম কখনো সেই একেবারে পুরো ঘুম হতো না, হুম, ছেঁড়া ছেঁড়া ঘুম হতো। 10 মিনিট ঘুমোচ্ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, 10 মিনিট ঘুম, আবার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম কখনো পুরোপুরি হয় না। ওই জন্য দেখবে জেল থেকে বেরিয়ে না মানুষ ঘুমায়, মানে একটু ঘুমান 2-3 দিন, ঘুম হতো না আসলে না। ওটা ওখানে একটা প্রশ্ন কুড়ে কুড়ে খায়, সেটা হচ্ছে যে আমার কবে মুক্তি। যদি জানতাম যে 3 দিন পরে মুক্তি, তাহলে মানা যায়, হুম, একটা মাইন্ড সেট করে নেওয়া যায়। এই মুক্তি কবে, মুক্তি কবে, কবে হবে, এই প্রশ্নটা এত কুড়ে কুড়ে খেত না। এর জন্যে না ভালো করে খাওয়া হতো, না ঠিক ঘুমানো হতো। আর দিনগুলো মনে হতো, একটা দিন মনে হতো যেন সেই 1 মাস। দিন আর কাটছে না, দিন আর হুম, কাটছে না। ধরো 4 দিন পর হিয়ারিং বা 7 দিন পর হিয়ারিং, আবার অনেকে তো 14 দিন পরে হিয়ারিং হয়। তো ওই 14 দিন যে কাটা, কবে ওই দিনটা আসবে, যাই হোক রেজাল্ট, কবে ওই দিনটা আসবে, এটা খুব কষ্টের। হুম, আর বাড়ির লোকের সঙ্গে যাদের কোনো যোগাযোগ হয় না, তারা তো আরো অন্ধকারে থাকেন, খুব কষ্টের। জেল কিন্তু ভালো না গো। জেল জয় বলে না, জেলে থাকবো, জেল খেটে চলে আসবো, হুম, মুখে বলা সহজ। আমি তো মাঝে 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 মনে করি যে পুলিশগুলো না একবার করে সব জেলে, হুম, ট্রেনিং পিরিয়ডই 1 মাস করে জেলে রাখা উচিত। হুম, কারণ পুলিশগুলো মনে করেন যে আমাদের হাতে ক্ষমতা আছে, মানে যা খুশি কেস দিয়ে একটা ঢুকিয়ে দিই জেলে। হুম, কিন্তু এই এই তো 7 দিন পরে বেরিয়ে যাবেন, ওনাকে বলেন দেখেছি, হুম, আরে আপনি বেরিয়ে যাবেন, খুবই 14 দিন। হুম, 14 দিনটা সহজ কথা না। পুলিশরা না খুব ইজিলি ওনাকে নামে কেস দিয়ে দেন। হুম, তাদেরকে 14 দিন রাখলে না, তারা বুঝতে পারবেন যে মিথ্যা কেস দিয়ে দেও, জেনুইন কেসে কাউকে দিক আমাদের কোনো সমস্যা নেই। right, কিন্তু মিথ্যা কেস দিয়ে মানুষকে যে এই যে কষ্টে রাখা, এটা যারা এই মানে অপব্যবহার করেন ধারাগুলোর, হুম, তাদের একবার করে এটা হওয়াটা উচিত, আমার তখন মনে হয়েছিল। right, আর তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল ওখানে গিয়ে, যে আমি, যদি আমি তার পরিবর্তন করতে পারবো না, হুম, যে এই যে ইচ্ছে মতো ধারা বসিয়ে দেওয়া পুলিশের তরফ হুম, থেকে, কাউকে আটকাতে চাইলে ফালতু ফালতু ভারী ধারা দিয়ে দেবে। হুম, এমন ভারী ধারা দিয়ে দেবে যা লোকাল লোয়ার কোর্ট থেকে আর বেলটা হবে না। এটা ইচ্ছে করে করা হয়, হুম, নিজস্ব স্বার্থে, কাউকে খুশি করতে, আবার টাকা ডিমান্ড করতে। এটাও করা হতো আগের আমলে পুলিশ তো তোলাবাজি জায়গায় চলে গেছিল না। হুম, মানে ভারী কেস দেবো, তারপর হুম, তার বাড়ির লোককে বলবো যে এ তো হবে না, চাপ আছে, ঠিক আছে, এত এত টাকা দিন, তাহলে হালকা করে দেবো, হিয়ারিং এর দিনে হুম, কতটা বলবো না। এটা খুব বাজে বাজে ব্যবসা টাইপের করতো পুলিশ। তো আচ্ছা, তখন আমার মনে হতো যে এই পুলিশগুলোকে একবার করে জেলে দেওয়া উচিত। আমার বিরুদ্ধে অনেক পুলিশই তো ইচ্ছা করে এসব করেছেন। হুম। তো এই হচ্ছে ব্যাপার। জেল কিন্তু ভালো জিনিস না, 3 দিন যারা থাকলেও তোমার খুব সঙ্গে কষ্ট। যে সকল পুলিশের কর্তারা এই সকল করেছে তাদের সঙ্গে কথা হয়েছে পরবর্তীকালে বেরিয়ে বা না, আমার সঙ্গে কারো দেখাও হয়নি, কথাও হয়নি, জানি না তারা কোথায় কি আছে। এখন এখন তুমি কারোর সঙ্গে তুমি কথা বলতে পেরেছো? না, আমি বলিনি, ইচ্ছা করেই বলিনি। আমি একটা বিষয় হয়েছে আমার, একটা জানি না কেন হয়, আমার বিরুদ্ধে যারা সব কেস টেস বা মিথ্যা কেস, পুলিশ বলুন বা নেতা বলুন, হুম, তাদের অটোমেটিক আমি শাস্তি দেখতে পেয়েছি। হুম, যারা যারা ধরো পলিটিক্যাল লিডার আমার নামে right, মিথ্যা কেস দিয়ে, তাদের আমি খুব করুণ পরিণতি দেখতে পেয়েছি। হুম, এবং পুলিশ অফিসারদেরও আমি অনেকের করুণ অবস্থা দেখতে পেয়েছি। কিন্তু কিন্তু তাদের মধ্যে হয়তো কেউ কেউ আছেন আবার গুছিয়ে নিচ্ছেন, হুম, আবার এলাকায় মানে নিজের মানে হুম, পদকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হুম, দেখা যাক, বিচারের তো এখন সময় অনেক আছে। আবার নতুন মুখ্যমন্ত্রী তো বলেছেন হুম, পুরোনো বিষয়কেও মানে উত্থাপন করা যাবে, right, পুলিশের বিরুদ্ধেও বলা যাবে। হুম। দেখা যাক কি হয় আগামী দিনে। সেগুলো তোমার কাছে স্বাধীন সাংবাদিকতা মানেটা কি? মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলেন যে তুমি সাংবাদিকতার যে সংজ্ঞা, যেটা প্রথাগত মেইনস্ট্রিম মিডিয়া, সেটা থেকে একটা নতুন প্রচলন সাংবাদিকতার তুমি করার চেষ্টা করেছো এবং সেই ঘরানাটা সফল। এবং আমরা যারা পরবর্তীকালে ডিজিটাল দুনিয়ায় পা রেখেছি,
তারাও কিছুটা সেটাকে ফলো করছে। অ্যাকর্ডিং টু ইউ, স্বাধীন সাংবাদিকতা মানেটা কি তোমার কাছে? দেখো, স্বাধীন সাংবাদিকতা আর হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতা, দুটো তফাৎ আছে। হুম স্বাধীন মানে আমি স্বাধীন, আমাকে কেউ প্রভাব খাটাবেন না, আমি যেটা করব, হুম যেটা করতে চাইবো সেটা করতে দিতে হবে, এটা হচ্ছে স্বাধীন। আর নিরপেক্ষতারও আবার দুটো ব্যাপার আছে। নিরপেক্ষ, ধরো আমি যে কাজটা করছি, হুম হয়তো কেউ বলবেন পক্ষপাতিত্বের, আমি বলবো না, আমি কেন পক্ষপাতিত্বের, আমি তো নিরপেক্ষই করছি, কারণ আমি মানুষের পক্ষে কথা বলছি। মানুষের পক্ষে বলাটাই হচ্ছে নিরপেক্ষতা। হুম আমি আমি মানুষের পক্ষে কথা বলছি, মানুষ যে কথাটা বলছেন কারো বিরুদ্ধে, আমি তার আবার সাফাই দেওয়ার ব্যবস্থা করলে তবে আমি নিরপেক্ষ, এটা ভুল কথা। হুম আমি যে মানুষটাকে দেখতে পাচ্ছি লোকটা করাপ্টেড, হুম তাকে প্রশ্ন করলে তিনি তো কখন সেটা স্বীকার করবেন না। তো রাইট। আমি কেন তো দায়িত্ব নেবো তার সেই সেটাকে চালানো। আমি যখন দেখতে পাচ্ছি একটা মানুষের পা ভেঙে গেছে, আমি তাকে জিজ্ঞাসা করবো আপনার পা ভেঙেছে, আপনার দেখতে পাচ্ছি পা ভেঙেছে, হুম তিনি কি বলবেন? তো আমি যখন দেখতে পাচ্ছি একটা বিষয় পরিষ্কার, তো আমি সেটা স্ট্রেটলি বলে দেবো। হুম আমি যখন দেখতে পাচ্ছি লোকটা করাপ্টেড, আমি স্ট্রেটলি বলে দেবো। কিন্তু যখন আমি বক্তব্য নিতে যাচ্ছি, তখন উনি কিন্তু সাফাই দেবেন, তাহলে আমার তার সাফাইটাকে আবার, তাকে আবার গ্লোরিফাই করা হচ্ছে। রাইট। তো সেই জন্যে কিছু মিডিয়া যেটা করে, তারা কিছু মিডিয়া যেটা করে, আমি যেটা বলতে চাইছি যে অন্যদেরকে বলানো, এটাকে বলে ব্যালেন্স করে চলা, সমতা করে চলা। হুম তো ব্যালেন্স করে কোনো কিছু মিডিয়া চলার চেষ্টা করে, কোনো মিডিয়া বলে যে তোর চটবেন কি ফাটবেন আমার দেখার দরকার নেই, যেটা সত্যি সেটা বলে দেবো। হুম এটা হচ্ছে নিরপেক্ষতা। আর ওটা হচ্ছে ওই পক্ষের বক্তব্য শোনাতে বলে নিরপেক্ষতা হলো না, ওটা হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, যদি আপনি না জানেন ওই ব্যাপারটা নিয়ে, হুম সেটা জিজ্ঞাসা করতে পারেন। হুম সেটা জিজ্ঞাসা করতে পারেন যে আমি যেটা বলছি ওটা কি সত্যি ব্যাপারটা, হুম সেটা জানার জন্য করতে পারা যায়। কিন্তু যদি জানি যে লোকটা ওই রকম, আমার মনে হয় তার কোনো বক্তব্য নেওয়ার কোনো প্রয়োজন আছে। তো এখন কিছু মিডিয়া হাউস দেখছি ব্যালেন্স করার চলার চেষ্টা করছে, ও কারো কাছে খারাপ হবে না, তারা সেই মতো করে চলে। ব্যালেন্স করে চললে অন্য ভাবনাও থাকে তাদের, অন্য ফায়দাও থাকতে পারে। আর কিছু মিডিয়া যারা আছে তারা ধরে নেয় যে আমি এই অ্যাঙ্গেলটা করবো, এটা যে মানুষের অ্যাঙ্গেল, মানুষ এটাকে চায়, আর মানুষ দেখলেই আমার হয়ে যাবে, কে কি দিলেন, কে কি বিজ্ঞাপন দেবেন আমার দেখার দরকার নেই, সেই অ্যাঙ্গেলে তারা ধরে নিচ্ছেন, সেই মতো করে তারা কাজ করছেন। যেমন আমিও তার মধ্যে একটা, তুমিও তার মধ্যে একটা। তো এখন এটাকে যদি কেউ বলেন যে নিরপেক্ষ না পক্ষপাতিত্বের, সেটা তাদের বিষয়। আর মানুষের পক্ষে কথা বললে সেটা নিরপেক্ষ বলাটাই কিন্তু উচিত। আর তুমি তোমাকে কিভাবে ডেসক্রাইব করো? মানে আমাদের তো অনেকে লেখে যে আমরা নির্দিষ্ট পার্টির একটা দালাল, তোমাকেও হয়তো এই সকল কটু কথা শুনতে হয় যে বিজেপির দালাল বা বিজেপি ওরিয়েন্টেড খবর তুমি বেশি তুলে ধরেছো অ্যান্ড অল। এই যে সমালোচনাগুলো তোমার দিকে ধেয়ে আসে, তুমি এটাকে কিভাবে নিজের কাছে ব্যক্ত করো? দেখো, আমি তো বুঝে গেছি যে যেহেতু আমি পরিবর্তনপন্থী বলেছিলাম এবং বিরোধী দল হচ্ছে এখানে বিজেপি, ফলে আমার যা খবরই হোক আমাকে বিজেপির খবরই বলবে আর বিজেপির দালালি বলবে। কিন্তু আমি আমার জায়গায় স্থির ছিলাম, এখনো আছি। আমি না কতগুলো প্রিন্সিপাল নিয়ে চলি। আমি তো কোনো পার্টিতে নেই, যে যাই বলুন না কেন, আমাকে কেউ অফার দেননি তা না, দিয়েছেন, আমি তার সেই দিকে কোনো ইন্টারেস্ট দেখাইনি। আমার কতগুলো প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে যে যেভাবে রাজ্যটা চলছিল ওইভাবে চলতে পারে না। ওইভাবে রাজ্যটা চললে রাজ্যের কখনো উন্নতি হতে পারে না, যে পলিসিতে মমতা ব্যানার্জি চালাতেন। এখান থেকে সরাতে হবে। এখান থেকে সরাতে গেলে আমাকে কি করতে হবে? এখান থেকে সরাতে গেলে তাহলে আমাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে হবে। আর যারা মমতা ব্যানার্জিকে হটাতে পারবেন তাদেরকে আমাকে একটু শক্ত করে দাঁড় করাতে হবে। সেটা করাতে গিয়ে সামনে দেখতে পেয়েছি বিজেপি, তো বিজেপির খবর আমার চলে এসছে বেশি করে। সেটাকে ধরে কেউ বলতে পারেন যে আমি বিজেপির হয়ে কথা বলছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল একমাত্র এই মমতা ব্যানার্জিকে হারানো প্রথম। সেটা হয়ে গেছে। তার মানে এক্ষুনি বলবেন তাহলে আপনার এবার তাহলে কি হবে, আপনি তাহলে কি এবার অন্যদিকের যারা এখন আছেন বিরোধী তাদের দিকে যাবেন, তারপর টিএমসির হয়ে কথা বলবেন না? আমার খুব সোজা হিসেব, আমি তো দেখলাম জীবনে যে টিএমসির জন্য রাজ্যটা হাল খারাপ হয়েছে। তো টিএমসির জন্য আমি তো এরকম দায়িত্ব নিইনি যে বিরোধীদেরকে দিয়ে উল্টাবো, আবার কেউ বিরোধী আসবে তাকে দিয়ে ফের একে উল্টাবো। ওই উল্টো পাল্টার জায়গাতে আমি তো নেই এই মুহূর্তে। আমি পরিবর্তনপন্থী পরিষ্কার বলে দিয়েছিলাম, এই জন্য বলেছিলাম দেখো খবর আমার কিভাবে লোক দেখবেন এটা একটা ব্যাপার অ্যাজ এ মিডিয়া পার্সন, কিন্তু আমার নিজস্ব তাগিদ ছিল একটা, বাংলার একটা উন্নতি জায়গায়, মানে বাংলার উন্নতি ঘটাতে হবে। তো সেই জন্য আমি যাকে দেখে এলাম এত বাজে, তাকে আমি আবার এখানে নতুন করে বিরোধী হয়ে গেছে বলে প্রমোট কেন করবো? তো বাজে আমি দেখেছি, ওর দ্বারা সম্ভব না, ওর ভীষণ ঠিক নেই, তোর হয়ে আমি কেন কথা বলতে যাবো?
ফলে আমি আমি চাই মন থেকে যে এই দলটা ঝাঁপ বন্ধ হয়ে যাক, আর না কখনো আসে। হুম, আমার তাহলে এখন কাজ কি? হুম, দেখো, আমরা পরিবর্তন চেয়েছি বাংলার উন্নতির জন্য, আমরা পলিটিক্যাল ক্ষমতার পরিবর্তনটা আমার উদ্দেশ্য ছিল না। হুম। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিবর্তন, ওভারঅল স্ট্রাকচারাল হ্যাঁ, চেঞ্জ। চেঞ্জ। তো এখন আমি দেখতে পেলাম যে পরিবর্তন হয়ে একটা দল এসছে, হুম, তারা সরকার গঠন করেছে। তো এখন আমার কাজ কি হবে? আমার হুম। কাজ হবে এটাই, যে কাজটা আগের সরকারের আমলে হচ্ছিল না, সেই কাজগুলো আমরা এখনকার সরকারের আমলে করতে চাই, কাজটা করতে চাই, পলিটিক্যাল ন্যারেটিভ না, কাজটা দেখতে চাই। তো সেই কাজটা করতে গেলে হুম, যেটা এখন করতে হবে, যেগুলো দরকার সেগুলো সরকারের কাছে আনা নজরে, হুম, যে তখন এগুলো এগুলো দরকার, যেগুলো আগে হচ্ছিল না, হুম। এগুলো করতে হবে, এগুলো করা যায়, এটা অবাস্তব কিছু না, এগুলোকে করুন। আর ওইভাবে টাকাগুলো খরচা করবেন না, নয়ছয় করবেন না, ফালতু, ওর কোনো লাভ নেই কিছু, হুম, এগুলো করবেন না। আমরা জাস্ট এখন বর্তমান সরকারটাকে একটু রাস্তা দেখিয়ে 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 নিয়ে যেতে চাই, যতটুকু আমার বুদ্ধি আছে। আমরা বিরাট সুপ্রিম পাওয়ার, সেটা না, বুদ্ধি না, যতটুকু আমাদের বুদ্ধি আছে, মানুষের মতামত নিয়ে আমরা চলি। তো আমার এখন কাজ হচ্ছে যে এখন আর পলিটিক্যাল চেঞ্জ ওইটা আমি ভাবছি না, এখন ভাবছি যে চেঞ্জ তো হলো, কিন্তু আসল চেঞ্জ মানে উন্নয়নের ব্যাপারটা, সেটা মানে সেটা তো করতে হবে। রাইট। তো সেটা করতে বা করাতে গেলে যেগুলো আমার বলা দরকার, দেখবো আমি সেগুলো বলছি। আর নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকেও আমরা অক্সিজেন দিচ্ছি এই জন্যে, কারণ যিনি কাজটা করবেন, আগে তার আস্থাটা সবসময়, তার নিজস্ব কনফিডেন্সটা বৃদ্ধি করাটা প্রয়োজন আছে। রাইট। দেখবে মাঠে নামলে, দেখবে তোমার টিম নাহলে তুমি চেয়ার করো না, হুম, কেন করো? তুমি না করলে কি উনি খেলবে, ওনারা খেলবেন না? তবু করি তো আমরা। রাইট। একটা ছেলে পড়াশোনা করছে, তাকে আমরা চেয়ার করি তো, কেন করি? হুম, তাহলে কি রেজাল্টের পরে যদি দেখি আর কিছুই হলো, তখন কি আমরা কেয়ার করি? হুম। আমরা করি তখনই যখন তাকে চেয়ার করলে, যখন তার মধ্যে মনোবল বৃদ্ধি হবে এবং তিনি ভাববেন যে না, আমার করা উচিত, বা আমার প্রতি এত মানুষের প্রত্যাশা আছে। রাইট। এখন আবার সেই পর্যায়ে রয়েছে। হয়তো কেউ কেউ বলবেন, আপনারা এখন এত শুভেন্দু শুভেন্দু করছেন কেন? আরে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানে একটা ওভারঅল চেঞ্জ, পরিবর্তন। তো সেটা কার হাত ধরে হবে? শুভেন্দুর হাত ধরে হবে। তো শুভেন্দু যেগুলো কাজগুলো করছেন, দেখছি ভালোই করছেন, Right. এবং তিনি কাজগুলো যে করছেন, শুরু করেছেন, তারও প্রচুর চাপ ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে এসছেন। তো তাকে আমরা একটু তো চেয়ার করতেই চাই, তো যে তিনি তিনি পারবেন, এটা আমাদের আমাদের বিশ্বাসও আছে তিনি পারবেন। তো সেই জন্য এখন আমরা এই পর্যায়টা করছি, ওনাকেও সময় দিচ্ছি বলতে পারেন। Right. ওনাকে সময় দিচ্ছি, যে আপনি সময় নিচ্ছেন, সময় নিন, আমরাও সময় দিতে চাই। এবার দেখবে আস্তে আস্তে আমার আরো ফোকাস যেদিকে হবে, যেগুলো আগের সরকার আমলে হচ্ছিল না, এবার কতটা হচ্ছে, কেন হচ্ছে না, কেন করা যাচ্ছে না, বা করুন, এই জাস্ট আয়নাটা সরকারকে ধরাবো, রাইট। সেটা আমার উদ্দেশ্য। ফলে এখনই কেউ যদি বলেন, আরে পরিবর্তন হয়ে গেল, এবার তো হুম। টিএমসি সম্পর্কে বলুন, ভুল ভাবছেন। আমি এখানে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে আসিনি, রাইট। আমি বাংলার ওভারঅল একটা ভালো চিত্র দেখতে এসেছি। সবগুলো আমাদের এই ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করেন তারা অনেকেই এবার রাজনীতি। তবে একটা কথা এর সঙ্গে বলে রাখি, ধরো আমি যদি দেখি যে একটা সময় দিলাম, তারপরে দেখলাম যে না, যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে না, তখন তো আমাকে তখন তো বলতে হবে, তখন আমি শাসকের, যারা সরকারটা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই গর্জে উঠবো। ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করেন অনেকেই, ধরো মানবদা আছে, মানব গুহ বলো, রুদ্রবার্তা, রুদ্রবাবু আছেন, তারা সকলেই অ্যাক্টিভ পলিটিক্সে এলেন, তারা এবার বিধানসভা নির্বাচনে প্রার্থীও হলেন। সাংবাদিক সন্তু পানও দাঁড়িয়েছিলেন, তিনি বিধায়ক হয়েছেন। এই যে এত সাংবাদিক পলিটিক্সে আসছেন, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এবং ডিজিটাল মিডিয়া নিয়ে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসে কি ধাক্কা খেতে পারে বলে তোমার মনে হয়? দেখো, আমার মনের কথা যদি কখনো বলো, হুম, সবার সঙ্গে মিলবে না হয়তো, এটা আমার মনের কথা। আমি কখনো চাই না কোনো বিচারক, কোনো বিচারপতি পলিটিক্সে আসুক। এতে কি সমস্যা হয় বলতো? এক হচ্ছে তার অবস্থান নিয়ে তো একটা প্রশ্ন তৈরি হয়, দ্বিতীয়ত তাদের জন্য যারা কাজ করেন বর্তমানে, তারা প্রশ্নের মুখে পড়ে যান, তাদের জাজমেন্টের ক্ষেত্রে উদাহরণ তৈরি হয়, আরে উনি কেন বলছেন জানেন না, উনি রাস্তা ঠিক করে রেখেছেন, এরপর তো দেখেননি আগের বিচারক বিচারপতি কি করে গেছেন, কত অর্ডার দিচ্ছিলেন, তারপরে দেখুন না পলিটিক্সে ঢুকে গেছে। দেশের কতগুলো সিস্টেম আছে যেগুলোকে নিরপেক্ষ রাখা উচিত। একটা হচ্ছে সাংবাদিকতা, দুই হচ্ছে বিচার ব্যবস্থা, তিন হচ্ছে আরো যে সাংবিধানিক যে পোস্টগুলো আছে, যেমন কমিশনের থাকা পোস্ট, কমিশন যারা করেন, এই ধরনের বিষয়গুলো না, সাংবিধানিক যে জায়গা, রাজ্যপালের পোস্ট, রাষ্ট্রপতির পোস্ট, আমি এটাও চাই না যে পলিটিক্যাল পার্সন কেউ কখনো রাজ্যপাল হন, পলিটিক্যাল পার্সন কেউ কখনো রাষ্ট্রপতি হন। তার অতীত বলবেন এখন ছেড়ে দিয়েছেন, ওটা বাজে কথা, এখন ছেড়ে দিলে তো কি হবে, তার মাথা থেকে যাবে। রাইট। তো এইগুলো না সবসময় একটা নিরপেক্ষ রাখা উচিত। অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবেন আমার কথা,
কিন্তু তার সত্ত্বেও লোকজন আসছেন। ফলে সাংবাদিকতা করতে করতে মিডিয়াতে আসা, আমি অন্যায় কিছু বলছি না, এসছেন, কিন্তু এসে গেলে ওটাই বলা হবে তার মানে আপনি এতদিন ওই করছিলেন। হুম, এরপর যারা এখনো আসেননি পলিটিক্সে, তারা কোনো খবর করলে সেটাকে নিয়েও কেউ উদাহরণ দিয়ে বলবেন, আরে বুঝছি তো আপনি কেন এরকম খবর করছেন, ওই তো সন্তু পান করছিলেন তো খুব, দেখুন তো হুম, বিজেপিতে টিকিট পেয়ে গেলেন, আপনি আমার টিকিট পাওয়ার জন্য করছেন। এটা না, সাংবাদিকতা মিডিয়া একটা বড়, মানে তুমি যখন ছোট ছিলে বলো তো, হুম, এই মিডিয়া জগৎটা আমাদের কাছে কি সুন্দর লোভনীয় একটা ব্যাপার ছিল। রাইট। আমি তো তোমার থেকে অনেক সিনিয়র, আমি তো জানি হুম, টেলিভিশনটা কি আগ্রহের ব্যাপার ছিল আমার কাছেও। তো এটা না একটু ঠিকঠাক থাকলেই আমার মনে হয় ভালো। সবাইকে পলিটিক্স করতে হবে এমন কোনো মানে নেই, তবে যারা এসেছেন এসেছেন, মানে আমরা মানব্য আসিনি। বা এরা রাজনীতিতে না হলে অন্তত সাংবাদিকতার এই জগৎটা সম্পর্কে ধারণাটা একটু বেটার থাকতো বলে বাজে। না, এটা শুধু সাংবাদিক না, আমি বললাম সাংবাদিক, বিচার ব্যবস্থা, হুম, এমনকি ল সেকশনেরও আমি বলবো, আইনজীবীরাও দেখেছি এরকম করেন। আমি আমি এগুলো না একটু সাইড, এগুলো খুব পবিত্র একটা জায়গা, নিরপেক্ষ একটা ব্যাপার, একটা রাইট। জায়গা, এটা একটু মেনটেন করা উচিত। তবে কিন্তু আমার দেশ, যদি তুমি দেশের সার্বিক ব্যাপারটা ভাবো না, হুম, একটা কোথাও একটা জায়গা থাকে রেফারি, হুম, রেফারি যদি কখনো প্লেয়ার হয়ে যান না, মুশকিল আছে। একটা রেফারি ধরো খেলাচ্ছেন তো, হুম, ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ খেলাচ্ছেন রেফারি, হুম, সেই রেফারি যদি কখনো ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমে পড়েন, হুম, তাহলে তিনি আগে যে খেলাগুলো খেলিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তৈরি হবে। আর রাইট। তারপরে অন্য রেফারি খেলালেও বলবেন ও তো ওদের পক্ষে রায় দিয়েছে না, ও নিশ্চয়ই খেলবেন হুম, ওখানে। এই যে কতগুলো পবিত্র জায়গা রাখা উচিত, রেফারি না থাকলে তুমি, রেফারি ছাড়া একটা কখনো একটা দেশ চলতে পারে না, একটা কোথাও মাপকাঠি থাকতে হবে। সে রেফারি যদি প্লেয়ারের ভূমিকায় চলে আসেন, হুম, তাহলে তো বিচার করার লোক থাকবে না ঠিকঠাক, ঠিক ভুল ধরার লোক থাকবে না, বা ধরলেও তাদের বিশ্বাস থাকবে না। এই জন্য এগুলো একটু মেনটেন করে চলাটা উচিত, এটা আমার পার্সোনাল মত। হুম। আমি জানি এই মতের সঙ্গে অনেকের মিল হবে না। তোমার প্রার্থী হওয়ার কোনো অফার ছিল না? ছিল, হুম, ছিল। আমি তো বললাম না, আমি সবাইকে বলি সবাই পলিটিক্স করবেন, হুম, পলিটিক্সে ভালো লোক আসা উচিত, এটা আমি হুম, সবসময় মনে করি। হুম, আমি এত কিছু বলার পরেও বলবো, যদি ভালো লোক থাকেন এই সমস্ত জগতেরও, আসা উচিত, পলিটিক্সে ভালো লোক আসা উচিত, নাহলে চোরেদের উৎপাতটা আরো বাড়বে। হুম, আবার এটাও বলি সবাইকে পলিটিক্স করতে হবে। আমাকে কেউ কেউ বলেন কি আর করলি, একটা টিকিট হুম, জোগাড় করতে পারলি না, তাদের মনে হয় যে টিকিট হুম, পাওয়া মানে এমএলএ এমপি হয়ে যাওয়া মানে আমরা যেটা করছি তার থেকে অনেক সম্মানের। রাইট। সম্মান তো 5 বছর বা 10 বছর, তারপরে হুম, যখন যাওয়ার সময় হয়ে যাবে তারপরে কি হবে? যা করেছি ইনকাম করে সেটাও তো বলবে চুরির টাকায়। হুম। আর অনেকে এটা নিতে পারেন, আমার পক্ষে নেওয়া সম্ভব না। তুমি তুমি কেন দাঁড়ালে না? আমি দাঁড়াইনি, আমার আসলে আমি যে কাজটা করি না এটা আমার খুব ভালো লাগে, হুম, খুব ভালো লাগে এটা। আমি ধরো 24 আওয়ার্স কাজ করলেও আমার কখনো বোর ফিল হয় না। হুম, আমি 21 বছর বয়স থেকে মিডিয়াতে আছি, 21 বছর বয়স থেকে। আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হয়নি, তাই সেখান থেকে আমি মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করছি। হুম, তখন এসব 24 আওয়ার্স নিউজ চ্যানেল আসেনি সেই আমলে। কিন্তু আমার না আজ পর্যন্ত বোর ফিল হয় না। আর এখন তার সুবিধা হয়ে গেছে, একটা আপলোড করলেই তার রিয়াকশন সঙ্গে সঙ্গে চলে আসে তো। রাইট। আমি কি কাজগুলো ঠিক করলাম না ভুল করলাম, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে শুরু করে দিই, এটা এনকারেজ করে দেয় পরে ভিডিও করার জন্য। এটা আমার এমন একটা ভালো লাগার জায়গা। আর আমার কোথাও মনে হয়েছে যে এরও একটা ভালো দিক আছে, এরও শেষ দিক পর্যন্ত যদি এগোয়, এটাও কম সম্মানের না, রাইট। সম্মানের না। আর একটা বলছি না, সবাই যদি খেলোয়াড় হয়ে যায় তাহলে তো মুশকিল আছে না, কিছু কিছু মানুষকে থাকতে হবে যে একটু দিকটা দেখিয়ে একটা জিনিসকে এগিয়ে নিয়ে যাবে। আমি সেটাই করি না, সব পলিটিক্স করতে হবে এমন কিছু মানে আছে? তো আবার আমাকে পরে বলো না, আমার আর মত আর যদি কখনো চেঞ্জ হয়ে যায়, আবার এটাই চালাবে, তুমি বলেছিলে এটা, চেঞ্জ হলেও হতে পারে, আমিও তো রাইট। মানুষ। কিন্তু আজকের ডেটে বলবো আমার কিন্তু এই ধরনের কোনো ইচ্ছে নেই, আমার এর বাইরেও আরো অন্য ইচ্ছে আছে, মানে এই সবের বাইরে। মানব দাস সন্তু পান্ডের সঙ্গে কথা হয়েছে তোমার জেতার পর? সন্তু, মানে হ্যাঁ কথা হয়নি তা না, হুম, এখন ওরা বিজি হয়ে গেছে, খুব বেশি কথা হওয়ার ব্যাপারও হুম, নেই। হুম, সন্তু তো আমার ছাত্র ছিল, হুম, আরামবাগ টিভি থেকেই ওর উত্থান। রাইট। ঠিক আছে, আমি আচ্ছা, ওদেরকে আমি ছোট করছি না কিন্তু কাউকে, না, 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 ওরা ওরা এসেছে, নতুন উদ্যমে এসেছে, ওরা করুক, এটা আমার ব্যক্তিগত মত। রাইট। সো বললাম, পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হলো যে মমতা অভিষেকের এই সময়টা বাংলার মানুষ কিভাবে মনে রাখবে? শফিকুল ইসলাম ব্যক্তিগতভাবে কোনোদিন বই লিখলে এই মমতা অভিষেকের 15 বছরকে কিভাবে আখ্যায়িত করবে? মনে রাখবে এই কারণে, বিশ্বে অনেক লিডারশিপকে অনেক মানুষ মনে রেখেছেন তো, হুম, অনেক বড় বড় বিশ্বের নাম উঠে আসে, মানে কালো দিন হিসেবে, হুম, সর্বনাশকারী হিসেবে। হুম, যে এমন একটা সময় গেছিল 11 থেকে 26, 15টা বছর, বাম আমলেরও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটানোর একটা সংকল্প ছিল, যখন থেকে আমরা এগিয়ে নিয়ে আসবো। ডুবে গেছে তার জন্য সেখান থেকে উঠে নিয়ে আসবো, কিন্তু উনি আরো ডুবিয়ে দিয়ে গেছেন।
সেটার জন্য মানুষ হয়তো আফসোস করবে যে আমরা এতদিন কেন সরকারটাকে রেখেছিলাম। আর ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, পরিবারের স্বার্থে তারা রাজ্যবাসীকে একটা সংকটে ফেলে দিয়ে গেছে। দেখো 15টা বছর তুমি নিজে ফিল করো, তুমি তো তোমার তোমার আমি জানি না তুমি গ্র্যাজুয়েশন কবে দিয়েছো, এই একটা জেনারেশনকে তুমি দেখতে পাচ্ছ পুরো রাস্তায়, রাইট। আবার একটা জেনারেশনকে দেখতে পাচ্ছ তারা মেধাই নেই, মানে পড়াশোনা ঠিক। করতে পারছে না, স্কুল কলেজ সব বন্ধের মুখে। এক হচ্ছে আগের পড়াশোনা করা ছেলেরা চাকরি পেলেন না, আর পরের যে পড়াশোনার সিস্টেমটা এমন হয়ে গেল ছেলেমেয়েরা ঠিক এডুকেশন পাচ্ছে না। তাহলে এই যে একটা পঙ্গু অবস্থা না, এটাকে মানে গড়তে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা সময় লাগে। ফলে এত মানে একটা খারাপ একটা সময় চলে গেল না, একটা ভাবনা নিয়ে আসা। তো এটাই আমাদের মনে থাকবে যে ওদের জন্য আমরা আমাদের একটা জেনারেশনকে খুব নষ্টের মধ্যে ফেলে দিয়েছি। এবার নতুন সরকার এসছে, তারা উত্তরণ ঘটাতে পারে, আরো বেশি বেশি করে আরো ভাবাবে, দেখো আমরা কতটা উন্নত হয়ে গেলাম, আর ওই 15 বছরে আমাদের হালটা কি হয়েছিল, এই আর কি। মানে ওই খারাপ লাগে। কলঙ্কিত অধ্যায়। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, যেদিকে তাকাও কি দেখতে পাও তুমি? কিছুই দেখতে, মানে শিল্প বলতে ওই শিল্প, চুরির শিল্প দেখতে পায়। এখন সত্যি চপের শিল্পের সংখ্যা বেড়েছে, মানুষ বাধ্য হয়ে করছেন। কিছুই নেই গো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম না, তখন এত পলিটিক্সের এত মাথা ব্যথা ছিল না। এখন তো পলিটিক্যালি দূষিত হয়ে যাওয়া একটা রাজ্য হয়ে গেছিল, এখন আশা করি কমবে। তো এখানে ওটাই বেশি ন্যারেটিভ ছিল, ওটাই বেশি চর্চা হতো না। কলকারখানা ছিল আগে, কলকাতা মানে একটা বিরাট ব্যাপার, কলকাতায় চলে আসা মানে আমাদের পরিবার ভেবে ফেললো যে একটা ইনকাম করে বাড়িতে পাঠাবে। এখন এমন অবস্থা হয়ে গেছে, আর কলকাতাতে গেলেও কি লাভ হবে, আর সব ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। তো কিছুই নেই, জিরো এডুকেশন, জিরো শিল্প, জিরো। এ আর নতুন করে আমি আর কি বলবো, সবাই তো বলছেন। এতটাই ভগ্ন দশা, আর উনি দেনা করে করে ধার করে করে এত বিলিয়েছেন, সে ধার মেটানো তার একটা বোঝা। তো এটাকে সামলে সত্যি নতুন সরকারের উঠে আসাটাও খুব চাপের, কিন্তু একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এর ব্যাকআপটা আছে। ডাবল ইঞ্জিনটা, তো এর ব্যাকআপটা আছে। এটা আমাদের সৌভাগ্য কিন্তু বাঙালির জন্য, এই পার্টির সরকারের সেটা বলবো না, বাঙালির জন্য একটা সৌভাগ্য যে আমরা এরকম একটা ভঙ্গুর অবস্থাতে আমরা আছি, যেখানে আমাদের অনেক কিছু দরকার, সেখানে অ্যাটলিস্ট একটা সরকার পেয়েছি যার ফিনান্সিয়াল ব্যাকআপটা আছে, আর শুভেন্দু অধিকারীর মতো কর্মঠ লোকও আছেন। আমি এই পার্টটা একটু শেষ করি। অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ তুমি কিভাবে দেখো? আমি তো অভিষেককে পরিষ্কার দেখতে পাচ্ছি, যদি জেলের বাইরে থাকেন, যে বাড়ির সামনে এখন সব লোক যাচ্ছেন না, অনেকে হিসি করে দিয়ে আসছেন শুনছি, তুমি দেখতে পাবে এই অভিষেককে। ওই আচ্ছা, তুমি গেছো ওখানে নাকি? হ্যাঁ গেছি। আশপাশে চায়ের দোকান এখন বসে, চায়ের দোকান বসেছে। হ্যাঁ, আশেপাশে দূরে আছে। আগে ছিল না, এখন কি কাছাকাছি বসেছে? হ্যাঁ, কাছাকাছি বসেছে। তুমি দেখবে 3-4 বছর পর, বেশি দিন বলবো না, যদি জেলের বাইরে থাকেন অভিষেক, তুমি দেখবে সন্ধ্যাবেলা গেলে ওই অভিষেক চায়ের দোকানে বসে চা খাচ্ছে। নর্মাল হয় না পাড়ার আড্ডা, চায়ের দোকানে চা খাচ্ছেন, কেউ হয়তো একজন পাশ দিয়ে যেতে যেতে বলছেন, কি অভিষেক কেমন আছিস, এই টাইপের। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা, এর বাইরে আমি কি দেখতে পাচ্ছি না। কারণ উনি কিন্তু আর এমপি হতে পারবেন না। এই যে এমপি আছেন, এরপর উনি কিন্তু এমপি হতে পারবেন না। আর আমি জানি না উনি আর ডায়মন্ড হারবারে দাঁড়াবেন কিনা। আমার ধারণা উনি এবার দক্ষিণ কলকাতায়, এই কলকাতায় চলে আসবেন আমার ধারণা। রেজাল্ট যাই হোক, উনি আর ডায়মন্ড হারবার যাবেন না। আর যেখানেই আসুন, আমার ধারণা উনি দক্ষিণ কলকাতায় চলে আসবেন, মালারায় এসব দিয়ে চলে আসবেন। কিন্তু এমপি আর হতে পারবেন না। তাহলে তো আর কি থাকছে, এখনো কিছু নেই, এমপিরও থাকবেন না, আর দলটা তার মানুষ করবেন না। আর ওনার এরকম ক্ষমতা নেই বা ইমেজ নেই, উনি নিজস্ব নতুন দল আবার অন্যভাবে তৈরি করে বেরোবেন। তাহলে ওনার পলিটিক্যাল ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। বরং এটা হতে পারে কোনো একদিন হয়তো রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন, হয়তো এখানে থাকলেনই না, বিদেশে চলে গেলেন, শিফট করে চলে গেলেন থাইল্যান্ডে বা কোথাও। আমি ওনার মধ্যে আর পলিটিক্যাল ফিউচার আমি কিছু দেখতে পাচ্ছি, জিরো, কিছু দেখতে পাচ্ছি। এটা 100% হবে কিন্তু বললাম। সো বললাম, একটা শেষ প্রশ্ন থাকবে পডকাস্টের। শুভেন্দু অধিকারী বহু ক্ষেত্রে তোমায় ফোন করেছিলেন যখন তুমি বিপদে পড়েছো, আমরা সেই ভিডিও কলে কনভারসেশন দেখেছি, তোমার স্ত্রীর সঙ্গে কথাবার্তা আমরা দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এই শুভেন্দুর থেকে তোমার এক্সপেকটেশন কি থাকবে, এবং ব্যক্তি শুভেন্দু হিসাবে তোমার অ্যানালাইসিস কি? আমি বেশি কিছু বলবো না, এক লাইন বলতে পারি। কেউ কেউ বলবেন যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, চেঞ্জ হয়ে গেছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আর হয়তো কাউকে পাত্তা দেবেন না। শুভেন্দু আগে অনেকের সঙ্গে কথা বলতেন, হোয়াটসঅ্যাপে উত্তর দিতেন, আর হয়তো দেবেন না। আমি কার কি অভিজ্ঞতা হয়েছে আমি জানি না, আমার চোখে শুভেন্দু অধিকারীর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি আমার ক্ষেত্রে। তোমার সাথে কথা হয়েছে যে তারপর? আমি এক লাইনে বলছি, আমি শুভেন্দু অধিকারীকে রেজাল্টের আগে যেরকম দেখেছি,
রেজাল্টের পরে এখন মুখ্যমন্ত্রী হয়ে 10 দিন ক্রস করে চলে গেছেন, 10-12 দিন। অ্যাটলিস্ট আমি অন্তত শুভেন্দু অধিকারীর মধ্যে কোনো পরিবর্তন আমার ক্ষেত্রে অন্তত দেখতে পাইনি। মানুষটি যেমন ছিলেন রেজাল্টের আগে, আমি এখনো তেমনই দেখি, তেমন ভাবেই আমি পাই। এটা আমার একটা বড় পাওনা বলতে পারো, কারণ মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট। এবার মানে আশা প্রত্যাশা বলতে আমার না হঠাৎ করে প্রত্যাশা একটু বেড়ে গেছে। এর কারণ এক তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, একটা বড় জায়গা। উনি কিন্তু একটা বড় সুযোগ পেয়েছেন নিজেকে আরো মানে ফিটেস্ট পলিটিশিয়ান বা আরো মানে বড় প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করার। কি বলতো, মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা বলছিলাম, ফিনান্সিয়াল ব্যাকআপ। রাইট। এখানে আগেও কেউ মুখ্যমন্ত্রী ছিলেন, সিঙ্গেল ইঞ্জিন, টাকা পয়সা ধার করে আনতে হবে বা কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতে হবে, এরকম ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী এমন একজন একটা দলের মুখ্যমন্ত্রী হলেন যার ফিনান্সিয়াল ব্যাকআপ, কেন্দ্র থেকে স্পেশাল প্যাকেজ নিয়ে তিনি কাজ করে দেখাতে পারবেন। ফলে এটা একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক শুভেন্দুর কাছে করে পাওয়া, সেটা হচ্ছে বিজেপির কি টার্গেট। বিজেপির এখন টার্গেট হচ্ছে যে আমাকে এই বাংলা থেকে 2029-এ একটা বড় সংখ্যায় এমপি নিতে হবে। রাইট। আর সেই সব জায়গাতেই টার্গেট করবে দল যেখানে সম্ভাবনা আছে নতুন জমি। বাংলা হচ্ছে নতুন জমি। ধরো পুরাতন জমিতে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া চলে আসে না, যেখানে 15 বছর সরকার আছে, সেখানে বেশি রেজাল্ট করা যাবে না সহজে। কিন্তু এটা হচ্ছে নতুন জমি, সবে পরিবর্তন এসছে, মানুষ এখন বিজেপি মুখী, আরো মুখী হচ্ছেন এবং কাজ করলে আরো ঝুঁকে পড়বেন। ফলে এখানে কিন্তু বিজেপির 29-এর সম্ভাবনা বিরাট। তো বিজেপি এই সুযোগটা কেন কাজে লাগাবে না? বিজেপিও চেষ্টা করবে, সেন্ট্রাল বিজেপি, যে আমাকে 42টা আসনের মধ্যে ম্যাক্সিমাম এমপি সিট আমাকে নিতে হবে, সুতরাং কাজ কিন্তু আমাকে করে দেখাতে হবে। চলো পয়সা ওখানে আরো পাঠাও। তাহলে বিজেপি তার তাগিদ আছে এমপি বাড়ানো, শুভেন্দুর কাজ হচ্ছে রাজ্যের উন্নয়ন ঘটানো। শুভেন্দুর দরকার টাকা আসছে দিল্লি থেকে। ফলে শুভেন্দুর কাছে এটা একটা বড় পাওনা হয়ে গেছে, মানে এটা সুবিধা হয়ে গেছে রাজ্যে কাজ করে দেখানো। এবার রাজ্যে যখন উনি কাজ করে দেখাতে পারবেন, নানান ইকুয়েশন থেকে প্রচার পাবেন। আর উনি যেভাবে চলছেন, মিডিয়া ফোকাসও আছে, তো উনি না, আমার ধারণা কয়েক বছর পরে শুভেন্দু অধিকারী একজন ন্যাশনাল ফিগার হয়ে উঠবে। কারণ হচ্ছে যে দেখো, শুভেন্দু অধিকারীর বয়সটাও কিন্তু এখন অনেকটাই আছে, মানে একটা বয়স তো একটা ফ্যাক্টর, কত আর বয়স হয়েছে সেই অনুযায়ী। আর ন্যাশনালি দলটা একটা বড় দল, তারও ন্যাশনাল ফিগার লাগবে আগামী দিনে, আরো বিভিন্ন রাজ্যের প্রতিনিধি লাগবে দিল্লিতে। আমার ধারণা শুভেন্দু অধিকারী অনেক দূর যাবেন। মুখ্যমন্ত্রী তো হয়েছেন, উনি আগামী দিনে দেশকে লিড করার ক্ষেত্রে একটা বড় পজিশনে কিন্তু শুভেন্দু অধিকারী যাবেন। এটা কিন্তু আমাদের কাছে খুব গর্বের। দেখো, মমতা ব্যানার্জি কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওনার এত মিন মাইন্ডেড বলে একটা কথা আছে না, নিজ মানসিকতা, উনি নিজেকে নষ্ট করে ফেলেছেন। 21-এ এক তো এরকম মেরে ধরে তো ক্ষমতায় এলেন, কিন্তু মেরে ধরে ক্ষমতায় আসার পরে ওনার কিন্তু একটা ন্যাশনালি একটা স্কোপ তৈরি হয়েছিল, ইন্ডিয়ার স্কোপ তৈরি হয়েছিল। কিন্তু ওই যে অভ্যাস খারাপ, এমন মানলেন লোকজনদেরকে, ভোট পরবর্তী হিংসা একটা ন্যাশনাল একটা ইস্যু হয়ে গেল। উনি যে অত্যাচারী সেটা ইস্যু হয়ে গেল। ওনার ভাইপো এমন হাওয়ায় উঠলেন, নতুন তৃণমূল করে বিরাট কিছু করব বলে কাউকে পাত্তা দিচ্ছিলেন না। এমপি সংখ্যা কম, কংগ্রেসকে টক্কর নেওয়া শুরু দিয়ে নিজেদেরকে এমন করলেন, ওর মিটিংয়ে যাবো না, তার মিটিংয়ে যাবো না, আমরাই সব বলে ভাইপো এমন লড়তে শুরু করলেন, দেশের কোনায় কোনায় নাকি সিম্বল পৌঁছে যাবে, সব মুখ থুবড়ে বিগ জিরো হয়ে চলে এলেন। তাহলে এই যে হাওয়ায় উড়ে পড়া, এটা 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 মুশকিল। আর ওই মানসিকতা নিয়ে চলাও যায় না। কিন্তু শুভেন্দুর মন মানসিকতা খুবই স্ট্রং আর খুবই সৎ মানুষ। একটা তো বিষয় ওনার সঙ্গে ঘটনা হয়েছে, একটা ষড়যন্ত্র করে, ওটা ওনার জীবনে একটা কালো দাগ। দেখো, নারদা নিয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী আমি যা দেখে এসেছি ওনার বাড়িতে, আর ওনাদের যা কাজ কারবার শুনি, আচ্ছা ওনার কাছে এই কয়েকটা লক্ষ টাকা কোনো ফ্যাক্টর? যদি আমরা টাকা অঙ্ক দেখিনি কি কাগজে ওরা কি বলছে, ওটা কোনো ফ্যাক্টর? আর যদি কেউ বলে পার্টিকে ডোনেট করব, পার্টিকে ডোনেট করা নিয়ে তো অত কি কেউ দেখেন? ওই মানুষটির এরকম এ পড়ে গেছে যে 2 লাখ টাকা তিনি কারো কাছ থেকে নেবেন। আসলে টার্গেট ছিল ফাঁসানো। উনি তো নিজেও বলে থাকেন কে কে ফাঁসানোর চেষ্টা করছেন। এই একটা জাস্ট বলবো না, একটা আঁচটে গন্ধ হয়ে যাওয়া। কিন্তু মানুষটির মধ্যে আমি যতটুকু মিশেছি, জেনেছি, আমি তার সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এতটাই সৎ টাইপের মানুষ আমার লাগে। ওই একটা ফালতু একটা কেসে দাগ কেটে দেওয়া, জোর করে দাগ কেটে দেওয়া, দাগ মানুষের মনে কাটলে তার মুখ্যমন্ত্রী হতে পারতেন না।
ওটার বাইরে লোকটার মধ্যে আমি কিছু দেখতে পাই না এমন কিছু যে ওনাকে নেগেটিভ অবস্থায় ফেলবে। তাহলে মানুষের মধ্যে একটা বিরাট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ফিউচার খুবই উজ্জ্বল। আর মুখ্যমন্ত্রী হিসেবে যে উনি যে বসেছেন, তোমার কি মনে হয় বিজেপির অন্দরে পলিটিক্স নেই? উনি তো সেটাকেও জয় করে এনেছেন তো। রাইট। আজকে ভবানীপুরে উনি না জিতলে ওনার মুখ্যমন্ত্রী হওয়াটা কি সহজ ছিল? ঠিকই। কিন্তু উনি এমন করে ফেলেছেন যে ওই চেয়ারে বসবো এমন কেউ দাবিদার পর্যন্ত হয়ে ওঠেননি। অমিত শাহ যেটা বলেছিলেন যে কেউ Right. নতুন নাম তোলেননি। তাহলে এই যে চ্যালেঞ্জ নেওয়া, চ্যালেঞ্জের মোকাবিলা করা এবং ফুল কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজে, ভবানীপুরে আমি জিতছি এমন ভাবে বলছেন, কোন কাউন্টিং টেবিলে কোন থেকে কি যাবে সব হিসেব বলে দিচ্ছেন, আর হাতের তালুর মতো চেনা। আমার ধারণা তুমি দেখবে বাংলাতে মুখ্যমন্ত্রী হিসেবে, সফল মুখ্যমন্ত্রী হিসেবে একটা বিরাট নজির তৈরি করবেন শুভেন্দু অধিকারী। আর এখানে সাফল্য, বয়স কম, বিজেপি একটা বড় পার্টি, এ পার্টি উঠে যাওয়ার পার্টি না। তুমি দেখবে আগামী দিনে ন্যাশনালি শুভেন্দু অধিকারী একটা বড় ফিগার হবেন। বাঙালি হিসেবে বাংলার কিন্তু সম্মানটাকে উজ্জ্বল করবেন। মমতা ব্যানার্জি ন্যাশনাল ফিগার হতে পারেন, কিন্তু বাংলার সম্মানকে উনি উজ্জ্বল করেননি। ওনার জন্য, ওনাদের জন্য বাংলার মুখটা বরঞ্চ কালিমালিপ্ত হয়েছে মানে মানে দেশের দরবারে। রাইট। এটাই হচ্ছে তফাৎ। পরিষ্কার বলছেন শফিকুল দা, শুভেন্দু অধিকারী জাতীয় রাজনীতিতে বাংলার ভাবমূর্তিকে অন্তত এই সময় থেকে অনেক বেশি উজ্জ্বল করবেন। নিঃসন্দেহে বড় ভবিষ্যৎবাণী, সময়ের সঙ্গে সঙ্গে মেলে কিনা দেখার জন্য অপেক্ষা করতেই হবে। আপাতত দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। অসংখ্য ধন্যবাদ শফিকুল দা। ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।